আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা, ভিডিও ঠিকঠাক রেজলিউশনে দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড হচ্ছে ভাইয়ের কথাটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। সো আজকে আমাদের 10 নম্বর লেকচার। 10 নম্বর লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। সো আমাদের এএসজি গ্রুপে তোমাদের ব্যাচকে নিয়ে আমাদের একটা গাইডলাইন সেশন চলতেছিল। সো গাইডলাইন সেশনের কারণে হচ্ছে আমরা দেখা গিয়েছে হচ্ছে ক্লাসটা শুরু করতে একটু ডিলে করেছে। সো কেমন অনুভূতি সবাই একটু বলো, অনুভূতিটা কেমন সকলের? সকলে কি সব কিছু বুঝতে পারতেছো কিনা বলো। আচ্ছা, আমি আজকে লাইভেও বলছি, আবারও বলতেছি, আমরা তোমাদেরকে হচ্ছে ফুল সিলেবাসই পড়াবো। আমি আবার একটু বলি, কেমিস্ট্রিতে শর্ট ফুল বলতে কিছু নাই। ভাই একটু তোমাকে রিপিট করে দেই, কেমিস্ট্রিতে আমরা কিভাবে পড়াবো একটু বলি। তো কেমিস্ট্রিতে আমরা যদি বলতে চাই যে কেমিস্ট্রিতে আসলে শর্ট ফুল আলাদা বলতে কিছু নাই। কেন কি? কারণ হচ্ছে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে বুয়েটে বলো বা হচ্ছে এই ব্রাদার ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। সো বিগত বছরগুলোতে আমরা দেখেছি বুয়েটে বলো, ঢাবিতে বলো বা হচ্ছে তুমি মেডিকেলে বলো, মেডিকেলে তো ফুল সিলেবাসেই পরীক্ষা হয়। আর হচ্ছে বুয়েটেও দেখা গেছে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে অনেক কিছু প্রশ্ন করে ফেলে, কিছু কিছু, বেশি না। আবার হচ্ছে তুমি যদি হচ্ছে ইয়াতে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়েও শর্ট সিলেবাসের বাইরে টুকটাক প্রশ্ন মাঝে মাঝে করে। সো এই কারণে আমাদের অনেক স্টুডেন্ট যেহেতু মেডিকেল প্রিপারেশন নেয়, সো আমরা কি করব, শর্ট সিলেবাস যেগুলো আছে, ঠিক আছে, শর্ট যেগুলো আছে এগুলা ইন ডেপথ, ডেপথ সহ ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল সব কিছুর জন্য অল অ্যাডমিশন, অল অ্যাডমিশন প্লাস একাডেমিক সুন্দরভাবে পড়ব। অ্যাডমিশন প্লাস একাডেমিক, একাডেমিকে আমরা খুব ভালোভাবে পড়ব। আর শর্টের বাইরে যেগুলো আছে, ঠিক আছে, শর্টের বাইরে যেগুলো আছে, শর্টের বাইরে যেগুলো আছে, শর্টের বাইরের পড়াগুলোও, শর্টের বাইরের পড়াগুলোও আমরা হচ্ছে অ্যাডমিশন স্টাইলে, অ্যাডমিশন স্টাইলে সুন্দরভাবে পড়ব। অ্যাডমিশন স্টাইলে, ঠিক আছে। অ্যাডমিশন স্টাইলটা বলতে কি, আমি যদি বলি শর্টের বাইরের ম্যাক্সিমাম টপিকই তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য লাগে, ম্যাটের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সো আমরা ম্যাট স্টাইলে বেশি পড়ব। ওকে, এখন আসি যদি আমরা যে চ্যাপ্টারটা পড়তেছে, যেমন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, ভাই আমরা যে সাইকেলগুলো শেষ করছি, ধরো আমাদের সাইকেল 1 শেষ, সাইকেল 1 তো ডান, ফুল সিলেবাস পড়ছি আমরা। সো আমরা যখন ভাইয়া রিভাইজ দিব, আমরা যখন রিভাইজ দিব, তো তখন হচ্ছে শর্ট ফুল কিভাবে আলাদা করব, কোনটা শর্টের আর কোনটা ফুল সিলেবাসের অন্তর্ভুক্ত কিভাবে বুঝবো, ওইটার জন্য আমরা 2-1 দিনের ভিতরেই ক্যাপশনে আমাদের যে টাইটেলগুলো আছে, আমরা যদি বলি টাইটেলগুলোতে ব্র্যাকেটে লিখে দিব কোনটা শর্ট, কোন লেকচারটা শর্টের জন্য, ঠিক আছে, টাইটেলগুলোতে আমরা লিখে দিব কোন লেকচারটা শর্টের জন্য আমার, আর কোন লেকচারটা ফুলের জন্য, এটা টাইটেলে লেখা থাকবে। তাহলে তুমি যখন একাডেমিকের আগে, একাডেমিকের আগে ধরো হচ্ছে তোমার কলেজে একটা পরীক্ষা আছে, তার আগে তুমি আমার লেকচারটা রিভাইজ দিবা, বা তুমি আইডেন্টিফাই করতে চাচ্ছ কোন কোন লেকচারের স্লাইডগুলো তুমি রিভাইজ দিবা, তো তুমি সুন্দরভাবে ওই স্লাইডগুলো যদি খাতায় শুরুতেই মার্ক ডাউন করে রাখো যে এত এত নাম্বার লেকচার আমার হচ্ছে শর্টের জন্য, তাহলে তোমার জন্য খুব ভালো হবে। ওকে, আর হচ্ছে আমাদের সাইকেল ডিস্ট্রিবিউশনটা যদি দেখো তোমরা, ঠিক আছে, আমি তোমাদেরকে সাইকেল ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি যে ভাই আমাদের আমরা তো আপনাদের সাথে জার্নি শুরু করছি, সাইকেল ডিস্ট্রিবিউশনটা কেমন হবে এটা অনেককেই দেখাইছি, এটা এই যে আজকের স্লাইডে দিয়ে রাখতেছি। যেমন এটা হচ্ছে আমাদের সাইকেল ডিস্ট্রিবিউশন, দেখো আমাদের সাইকেল ডিস্ট্রিবিউশন, এটা আমাদের সাইকেল 1, সাইকেল 2তে রাসায়নিক পরিবর্তন, হিমেল ভাইয়া যে অংশটুকু নিছে এটা শর্টের বাইরে, ঠিক আছে, একটা ক্লাস প্রথম লেকচারটা শুধু শর্টে ছিল, বাকিগুলো শর্টের বাইরে। সঞ্জয় দাদা সাম্যাবস্থা নিচ্ছে, বাকি যে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা সঞ্জয় দাদা শেষ করবে, অম্লক্ষারক সাম্যাবস্থা হিমেল ভাইয়া শেষ করবে, তাপগতিবিদ্যা হচ্ছে তোমার আবার সঞ্জয় দাদা শেষ করবে। তো তাপগতিবিদ্যাটা এডমিশন স্টাইলে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সাইকেল প্ল্যানটা। আর পরিবেশ রসায়ন তো আমি পড়াচ্ছি, পরিবেশ রসায়নে কোন কোন টপিক আছে
আমি আজকে তোমাদেরকে দেখবা আমার ক্যাটালিস্ট গ্রুপে, হ্যাঁ, আমার যে ক্যাটালিস্ট গ্রুপে ওইটা সিলেবাসটা দিয়েছে। সো এতক্ষণ পর্যন্ত আমরা পরিবেশ রসায়নে যা যা পড়ছি সবগুলাই শর্ট আর ফুলের জন্য লাগবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। জৈব রসায়নটা 3 জনেরই আর্কাইভ অ্যাড করা আছে। তারপর পরিমাণগত রসায়ন সাইকেল 5-এ হচ্ছে, দেখো সাইকেল 5টা, সাইকেল 4টা আগে বলি। পরিমাণগত রসায়ন হিমেল ভাইয়া নিবে, তড়িৎ রসায়ন সঞ্জয় দাদা নিবে। আর আমি তোমাদের এই 2টা চ্যাপ্টারেরই সলভ ক্লাস নিব। এমসিকিউ বলো, বুয়েটের প্রশ্ন বলো, যে সলভ ক্লাসগুলো আছে সেগুলো নিব। আর জৈব রসায়ন আমরা 3 জন মিলেই পড়াবো। হিমেল, আচ্ছা, আমরা বিভিন্ন কয়েকটা চ্যাপ্টারে ভাগ করে পড়াবো। আর 3 জনেরই আর্কাইভ দেওয়া আছে এখানে। জৈব রসায়নে 3 জনেরই আর্কাইভ দেওয়া আছে, ফুল চ্যাপ্টার জৈব রসায়নে। যেমন সঞ্জয় দাদার 50টা ক্লাস, হিমেলের 30টা ক্লাস, আমার 40টা ক্লাস দেওয়া আছে, ফুল সিলেবাস। সো এটা নিয়ে কারো কোনো প্যানিক হওয়ার কিছু নাই জৈব রসায়নে। পরিমাণগত রসায়নও আমার আর্কাইভ, সঞ্জয় দাদার আর্কাইভ, হিমেলের আর্কাইভ, যার আর্কাইভে তুমি দেখো না কেন পরিপূর্ণভাবে শেষ করতে পারবা। তড়িৎ রসায়নও সেম। ওকে, সো তড়িৎ রসায়ন সঞ্জয় দাদা শর্ট সিলেবাসই পড়াবে। এক্সট্রা যেটা থাকবে ওইটা হচ্ছে অ্যাডমিশন স্টাইলে পড়ানো হবে, মেডিকেল অ্যাডমিশনের জন্য যেগুলো লাগে। বুঝে গেছে? আর ল্যাবরেটরি, কর্মমুখী, অর্থনৈতিক, এই 3টা আমাদের সাইকেল 5। এখন সাইকেল 5 অনেকে চাইলে বাদও দিতে পারো, অনেকে করতেও পারো। যাদের টার্গেট মেডিকেলে ভালো করা, ঠিক আছে, ম্যাটে ভালো করা, তোমরা এই সাইকেল 5টা করতে পারো। আর আমরা এই সাইকেল 5-এর প্রাইসটা 1000 রাখবো না, আমরা এটা কমাবো, ঠিক আছে, 700 বা আরও যদি কম রাখা যায়, যেহেতু এইগুলো ছোট ছোট চ্যাপ্টার, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা কমায় দিব। অর্থাৎ তোমরা যদি কেউ 4টা সাইকেল আমাদের সাথে করো, 4টা সাইকেলে তোমার একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, A to Z কাভার হয়ে যাবে। বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, মেডিকেল বলো, সব। আর ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন তো আমরা কোনভাবে কোন ডেপথে গিয়ে পড়াই এটা তো তোমরা দেখোই। সো এটা নিয়ে কোনো ঝামেলা নাই। সো তোমরা ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারছি তো, আমাদের সাইকেল ডিস্ট্রিবিউশনে তেমন কোনো ঝামেলা আসবে না। সো আমরা শর্ট সিলেবাসটাই ভালোভাবে পড়বো। আর হচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, আমি বলবো, দেখো ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট, তোমরা হচ্ছে শর্টটা ভালোভাবে পড়ো। জাস্ট জৈব যৌগ যেটা আছে, ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট, আমি বলতেছি জৈব যৌগ যেটা আছে, জৈব যৌগটা ফুল পড়ো ভালোভাবে। মানে জৈব যৌগে কিছু বাদ দিবা না, কারণ জৈব যৌগ রিস্ক নেওয়া যাবে না তোমাদের, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট, শর্টটা একদম ডিপ সহ প্রচুর ম্যাথ প্র্যাকটিস করো। ভার্সিটির ক্ষেত্রেও সেম, ভার্সিটি যাদের টার্গেট, ভার্সিটির ক্ষেত্রেও সেম। আর ম্যাথ যারা টার্গেট নিচ্ছ, ম্যাথ মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ম্যাথ যাদের টার্গেট তারা ফুল পড়ো, ঠিক আছে? শর্টটা ভালোভাবে বেসিক সহকারে পড়ো। আর শর্টের বাইরে যেগুলো আছে ওইগুলো মেডিকেল অ্যাডমিশন টাইপের যেভাবে আসে, এমসিকিউ বেস্ট প্রিপারেশন নাও। শর্টের বাইরে কি করবা তোমরা? এমসিকিউ বেস্ট প্রিপারেশন নিবা, এমসিকিউ বেসড। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? সবার আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে। আর শর্ট আর ফুলের ক্ষেত্রে বাকি চ্যাপ্টারগুলা, যেমন এই যে বাকি চ্যাপ্টারগুলা, ঠিক আছে, বাকি চ্যাপ্টারগুলা শর্ট ফুল আমরা মিক্স আপ করবো না। যেমন পরিবেশ রসায়নে আমি শর্ট ফুল মিক্স আপ করবো না। আমার পরিবেশ রসায়নের টার্গেট কি হবে? শর্ট আগে শেষ, শর্ট শেষ, বুঝছো? শর্টের ভিতরে আমি ফুল ঢুকাবো না। তারপরে আমি 2টা বা 3টা ক্লাস, ঠিক আছে, বাকি শর্টের বাইরের যে চ্যাপ্টারগুলো, মানে শর্টের বাইরেগুলো পড়াবো। বুঝতে পারছো? শর্টের বাইরে যে থিওরি বেসড আছে ওইগুলো পড়াবো। আমার কথাটা তোমরা ধরতে পারছো? ঠিক সেমভাবেই এখন যে পড়াচ্ছে না, সঞ্জয় দাদার ক্লাস শুরু করো। আগামী তুমি হচ্ছে রাসায়নিক পরিবর্তনের যতগুলা ক্লাস আছে, রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষারক সাম্যাবস্থা, যতগুলা ক্লাস আছে, ঠিক আছে, অম্লক্ষারক সাম্যাবস্থা আর রাসায়নিক সাম্যাবস্থা, এই পর্যন্ত সব শর্টে আছে। মানে এগুলা কোনো ক্লাস মিস দিবা না। অর্থাৎ বাফার দ্রবণ পর্যন্ত, হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ পর্যন্ত কোনো ক্লাস মিস দিবা না। যেই দিন দেখবা হচ্ছে তাপগতিবিদ্যা শুরু হবে এই 2টা শেষে, তখন বুঝবা শর্টের বাইরে পড়ানো হচ্ছে। তো আমরা ক্লাসের শুরুতেই বলে দিব। ওকে, সো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, ভার্সিটি টার্গেট, কিভাবে কি করবা আমি কিন্তু বলে দিচ্ছি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে এইবার যে উইকলি এক্সামটা, হ্যাঁ, এইবার যে উইকলি এক্সামটা শুক্রবারের উইকলি এক্সামটা হচ্ছে আমরা মেডিকেল স্টাইলে নেই। কেমন হয় বলো? শুক্রবারে যে একটা উইকলি এক্সাম আছে, যে হিমেল ভাইয়ের পড়াগুলা, এগুলা হচ্ছে আমরা মেডিকেল স্ট্যান্ডার্ডে নেই, ঠিক আছে? কেমন হয়? ভালো হয় না? তাহলে তোমাদের উপরে প্রেশার কমবে। তো হিমেল ভাইয়ের পড়াগুলো তো পড়লাই তুমি,
এইখান থেকে তো মেডিকেলে প্রশ্ন আসবে, মেডিকেলে কি ধাঁচে প্রশ্ন হয় সেটা তুমি দেখতে পারলা, যেহেতু এটা শর্টের বাইরে। ওকে, আর নোট তুমি হচ্ছে দেখো পড়ার কিন্তু শেষ নাই, ঠিক আছে? শর্টগুলাও কইরো, ফুলগুলার জন্য দরকার হলে আলাদা একটা খাতা রাখো, ঠিক আছে? কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারটা পড়বা, আমার যদি সবচেয়ে ভালো মানে একদম বড় ভাই হিসেবে যদি তোমাকে লেসন দেই, কেমিস্ট্রিতে যে 7টা চ্যাপ্টার শর্ট সিলেবাসে আছে, ঠিক আছে, সবগুলাই করো, সবগুলাই করো, ঠিক আছে? কেমিস্ট্রিতে যে 7টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, সবগুলাই পড়ো, ওকে, সবগুলাই পড়ো। আর আমাদের প্রাইস নিয়ে অনেকে বলতেছো, হ্যাঁ এই যে দেখো সাইকেল 3 জৈব যৌগ 1000ই থাকবে, এটা আমাদের আজীবনই 1000 ছিল, ঠিক আছে? এটা 1000, সাইকেল 4ও 1000ই থাকবে, ঠিক আছে? আর সাইকেল 5-এ যেহেতু শর্টের বাইরের কিছু পড়াবো, ওইখানে আমাদের প্রাইস একটু কমতে পারে, যেহেতু এগুলো ছোট ছোট চ্যাপ্টার, ঠিক আছে? ছোট বলতে কি, মেডিকেল স্টাইলে পড়াইলে ছোট হইতে পারে, সো এটা 700 বা 600 এরকম কিছু একটা হইতে পারে। সো তোমাদের উপর কোনো বার্ডেন হবে না, আমার কথাটা বুঝতে পারছো? ওকে, আচ্ছা, আর হচ্ছে এই হিমেলের পরীক্ষায় যে কি প্রাইস থাকবে কিনা, আচ্ছা আমি ওইটার প্রাইজের ব্যবস্থা করব, কিছু না কিছু একটা প্রাইস তো থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আগে পরীক্ষা দাও, প্রাইজ না থাকলে যে তোমরা পরীক্ষা দিবা না এরকম না, প্রাইজ এইবার বলবো না কি থাকবে, ঠিক আছে? আগে পরীক্ষা দাও, তারপর প্রাইস থাকবে। তোমাদের কাজ হচ্ছে পড়া, বুঝতে পারছো? ওকে, রেডি সবাই? আজকের পড়ার জন্য রেডি কিনা? ওকে, সো আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি, সব কিছু বলে দিচ্ছি, আজকের পড়া আমরা স্টার্ট করি। হ্যাঁ, পরিবেশ রসায়নে এতদিন যা পড়ছি সবই শর্ট ছিল, ওকে? পরিবেশ রসায়নে আমি যদি বলি লেকচার তোমার হচ্ছে না, সবই শর্টের ভিতরেই ছিল, ঠিক আছে? পরিবেশ রসায়নে যা যা পড়ছি সব কিছুই শর্টের ভিতরে ছিল, ওকে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ঠিক আছে? প্রথম 2টা লেকচার চাইলে স্কিপ করতে পারো, বাট প্রথম 2টা লেকচার থেকেও প্রশ্ন আসে। ওকে, এখন আসো, আসো। একজন প্রশ্ন করছে হচ্ছে ভাই কলেজের পরীক্ষার মধ্যে কি ক্লাস করব কিনা। এটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? তোমার যদি মনে হয় ওই সময় ক্লাস করলে তোমার হচ্ছে কলেজের পরীক্ষার কোনো ক্ষতি হবে না, বা তোমার দুইটাই তো ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, তোমার ক্ষতি হবে না, তখন ক্লাস করতে পারো। আর যদি মনে হয় যে আজকে ক্লাস করলে রাতে তুমি কালকে গিয়ে কলেজের পরীক্ষায় ফেল করবা, তাহলে তোমার জন্য কোনটা ভালো হবে, বুঝতে পারছো? ওকে, আসো, রেডি? রেডি, আমরা শুরু করি ভাই। হ্যাঁ, শুরু করি। সো আমরা আজকে প্রথমে শিখবো হচ্ছে ব্যাপন কি জিনিস। ব্যাপন ছোটবেলায় পড়ছিলাম না ব্যাপন, মনে আছে ব্যাপন কি জিনিস? সবাই সবাই একটু বলো, হোয়াট ইজ ব্যাপন? ব্যাপনটা হচ্ছে, আমরা যদি বলি সরু ছিদ্র পথে, একটু ভালোভাবে বুঝো, সরু ছিদ্র পথে পথে স্বতঃস্ফূর্ত ও সমভাবে কোনো মাধ্যমে কোনো গ্যাসের ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। হ্যাঁ, প্রক্রিয়াটাই ব্যাপন, ছোটবেলা থেকে পড়তেছো তাই তো? এই প্রক্রিয়াটাই কি আমাদের ব্যাপন। সরু ছিদ্র পথে কোনো মাধ্যমে কোনো গ্যাসে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে ব্যাপন, কখনোই না, ঠিক আছে? সরু ছিদ্র পথে যদি হয় সেটাকে কি বলি আমরা, ঠিক আছে, নিঃসরণ বলি। সরু ছিদ্র পথে যদি হয় সেটাকে আমরা কি বলি, নিঃসরণ বলি। আর ঠিক আছে, কোনো গ্যাসের কঠিন তরল বা বায়বীয় মাধ্যমে স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে, এই সেম জিনিসই যদি সরু ছিদ্র পথে না হয়, ঠিক আছে, তখন তাকে আমরা বলি হচ্ছে ব্যাপন। বুঝতে পারছেন স্যার? সরু ছিদ্র পথে বের হওয়ার প্রক্রিয়াটাকেই হচ্ছে নিঃসরণ বলে। আর ব্যাপনটা কি? ব্যাপনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ও সমভাবে কোনো গ্যাসের ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকেই কি বলা হয়, ব্যাপন বলা হয়। সো আমাদের ব্যাপন নিঃসরণ
বুঝাটা এত প্যারা না, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, আমাদের যে জিনিসটা শিখতে হবে যে এই ব্যাপন হার জিনিসটা কি, আমাদের কি শিখতে হবে? হোয়াট ইজ ব্যাপন হার? আমাদের কি শিখতে হবে? দেখো আসল জিনিস কি, আমাদের ব্যাপন হার মানে এই যে ব্যাপন যে হচ্ছে, এই ব্যাপনের রেটটা কতটুক। বিক্রিয়ার গতিবেগ মনে আছে? বিক্রিয়ার হার বা গতিবেগ কি জিনিস, ঠিক আছে? বা সুন্দরভাবে যদি বলো বেগ, ফিজিক্সে পড়ছো, বা হার, এটা কি জিনিস? আমরা কি জানি বলো তো? দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা বাই সময়, বা সরণ বাই সময় বলি আমরা, আরো সহজভাবে বলি, ঠিক আছে? আমরা কি বলি? সরণ ডিভাইডেড বাই সময় বলি, ঠিক কিনা বলেন স্যার? আমরা কি বলি? সরণ বাই সময় বলি, তাই তো? ওকে, খেয়াল করো, আমরা কি বলি? সরণ বাই সময় বলি, ঠিক কিনা? ইয়েস অর নট? আমরা কি বলি? বেগ বা হার জিনিসটা কি? সরণ বাই সময়। সরণ মানে কি? আমরা সহজে যদি বলি এই সরণটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখন গ্যাসের ক্ষেত্রে তার দূরত্বটা কি বলেন তো? গ্যাসের ক্ষেত্রে তার দূরত্বটা কি? সবাই একটু বলো। আজকে অফিসের বোর্ডে ক্লাস নিচ্ছি, বুঝছো? এই বোর্ডটায় ফ্রিকশন বেশি, মানে হাতের লেখাটা স্লো হয়ে যাচ্ছে। বলো তো, গ্যাসের ক্ষেত্রে তার দূরত্ব বা সরণটা কি বলেন তো? সো আমরা যদি বলি গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার রেট, ভালোভাবে বুঝো, আমরা যদি বলি হোয়াট ইজ রেট, ভালোভাবে বুঝো। এখন এই যে এখন হবে খেলা, ঠিক আছে? একটা কটকট শব্দ হবে, বাট হাতের লেখাটা ফাস্ট হবে। গ্যাসের ক্ষেত্রে রেটটা কি বলেন তো সবাই? তো গ্যাসের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটাই তো তার ভলিউম, তাই না? ভলিউম বা আয়তন, ভলিউম ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে? তো এটা হচ্ছে ফর গ্যাস। কার জন্য ভাইয়া? গ্যাসের জন্য। গ্যাসের জন্য আমরা যদি বলি, গ্যাসের জন্য তার অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে তার রেট। এখন আসেন স্যার, সো তাহলে আমরা গ্যাসের ব্যাপন হার আমরা কি বলতে পারি? ভি বাই টি বলতে পারি, একটা ইয়া পাইছি। বা ধরো গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হারটা আমরা এল বাই টিও বলতে পারি, দূরত্ব বাই সময়, ঠিক আছে? এল বাই টি বলতে পারি কিনা একটু বলেন তো স্যার? অর্থাৎ গ্যাস যতটুকু দূরত্ব অতিক্রম করে, ধরো ভলিউম না দিয়ে তোমাকে বলে দিল গ্যাসটা হচ্ছে একটা সরু পাইপের ভিতর দিয়ে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে গ্যাসের ব্যাপন হার আমি কি বলবো স্যার বলেন তো? দূরত্ব বাই সময় বলবো কিনা? আবার কোনো জায়গায় ব্যাপন হারটা বলা যায় হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই টাইম, মানে গ্যাস কত মোল আছে সেটা। সো এইগুলো আপাতত লাগবে না, এই দুইটা এখন মাথায় নেওয়া লাগবে না, এগুলো হচ্ছে অ্যাডভান্সে যখন পড়বো। তোমার এই যে ভলিউম বাই টাইম, এই জিনিসটাই মাথায় ঢোকাও। ভলিউম বাই টাইম এটাই মাথায় ঢোকাও। এইটুক লেখা হয়েছে কিনা বলেন স্যার? এইটুক লেখা হয়েছে কিনা বলেন? ঠিক আছে, ডান। এখন আসেন আমরা যেটা শিখবো, বিজ্ঞানী গ্রাহাম, ঠিক আছে? গ্রাহাম সাহেব কি করছিল? একটা ব্যাপন সূত্র দিয়ে গেছিল। গ্রাহাম সাহেব কি করছিল? গ্রাহাম সাহেব একটা ব্যাপন সূত্র দিছিল। তো আমরা পড়বো হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, ভালোভাবে বুঝো। গ্রাহামের ব্যাপন সূত্র, এখানে সে কি বলছিল? আর ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। না, সে কি বলছিল? আমি যদি সহজ ভাষায় বলি, যে কোনো গ্যাসের এর ব্যাপন হার আণবিক ভরের, তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। খেয়াল করো, কার ব্যস্তানুপাতিক? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আরেকটা সূত্র আছে যে কোনো গ্যাসের ব্যাপন হার, কোথাও কোথাও বলা আছে, এটা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আসে, যে ঘনত্বের বর্গ ব্যস্তানুপাতিক। কার? ডি ফর ডেন্সিটি।
ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এই দুইটা জায়গা থেকেই আমি দুইটা সূত্র পাই, খেয়াল করো। আমি লিখতে পারি, খেয়াল করো, R1/R2 সমান সমান, যেহেতু ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, √M2/M1 লিখতে পারি না? ইয়েস অর নট স্যার? দেখেন তো। আবার আমরা এটাও লিখতে পারি R1/R2, এইখান থেকে যেহেতু ঘনত্ব আসছে R2 সমান সমান √D2/D1 লিখতে পারি না? ইয়েস অর নট? R1/R2 √D2/D1 লিখতে পারি কিনা? লিখতে পারলে এটা 1 লেখেন, এইটুক বুঝলে। দেখেন গ্রাহামের ব্যাপন সূত্র, এটা অনেক ইজি একটা টপিক, বুঝলে 1 বলেন। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, ডান। এখন আসেন আমরা এই ব্যাপন সূত্রে আরও কিছু অ্যাপ্লিকেশন দেখব। ধরো আমরা সূত্র পাইলাম হচ্ছে R1/R2 সমান সমান √M2/M1 সমান সমান √D2/D1, এই পর্যন্ত সূত্র পাইছি, তাই না? এখন দেখো এই R1/R2 এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো? আমরা লিখতে পারি V1/T, ভালোভাবে বুঝো, V1/T1 বা T V2/T। কেন লিখলাম? ধরো যদি আমার ইফ টাইম কনস্ট্যান্ট হয়, একই সময়ে দুইটা গ্যাসের আয়তন সেম হয়, ধরো টাইম টি ইজ কনস্ট্যান্ট, একই সময়ে দেখা গেছে হচ্ছে দুইটা গ্যাসের জন্য আমি বেগের তুলনা করতেছি, মানে টাইমটা কনস্ট্যান্ট। সো আমি এই যে দেখো ব্যাপন হার একটু আগে লিখছি না, R = কি লিখছি? V/T লিখছি কিনা বলেন তো স্যার? আবার এইখানেও R = V/T লিখছি কিনা? ব্যাপন হার লিখছি কিনা? ইয়েস অর নট বলেন স্যার? লিখছি কিনা সবাই? তো এইখান থেকে যদি টাইমটা কনস্ট্যান্ট হয়, ধরেন টি ইজ কনস্ট্যান্ট, টি ফর টাইম, ভালোভাবে বুঝছেন, টাইম সময়, ধরেন একই সময়ে হয়েছে, তো তখন V1/T। সো এইটাকে আমি কি লিখতে পারি? ধরেন তো এটাকে আমি V1/V2 লিখতে পারি কি না? দেখেন তো স্যার। ধরেন এইখানে লিখলাম না, আমি এই জিনিসটাকে নিচে নিয়ে আসলাম, ধরেন টি ইজ কনস্ট্যান্ট। ওকে, এইটি কাটাকাটি যায়, তো তখন আমি R1/R2 সমান সমান V1/V2 লিখতে পারি। ইয়েস অর নট? আর ধরো ভিন্ন ভিন্ন টাইমে একই পাত্রের আয়তনে হয়েছে, ধরো R1/R2, ধরো ভলিউম কনস্ট্যান্ট, ধরো V/T1, ভি ফিক্সড আছে, V/T1 V/T2। সো ধরো ভলিউম কনস্ট্যান্ট, এই শর্তটা কিসের জন্য? ভলিউম মানে আয়তনটা কনস্ট্যান্ট, এরকম বলে দিল তোমার পাত্রে, ভলিউমটা কনস্ট্যান্ট। তো তখন তোমার সূত্র কেমন দাঁড়ায়? ধরো ভি কাটা, তাহলে তুমি R1/R2 সমান সমান কি লিখতে পারবা? T2/T1 লিখতে পারবা কিনা? R1/R2 সমান সমান V1/V2 যখন টাইমটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আর T2/T1 যখন কি তোমার ভলিউম কনস্ট্যান্ট। এই দুটো জিনিস বুঝলে 5 লেখো। ক্লিয়ার? 5, মাশাআল্লাহ। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? R1/R2 সমান সমান আমি লিখতে পারি V1/V2, এখানে একটু নিচে লেখা রাখো কি? টাইম ইজ কনস্ট্যান্ট, সময়টা কনস্ট্যান্ট। আর এখানে তুমি লিখতে পারো T2/T1। সো এই জায়গাটায় কি তোমার? ভলিউম ইজ কনস্ট্যান্ট, এটা একটু মাথায় রাখতে হবে, ভলিউম ইজ কনস্ট্যান্ট। সো এই চারটা জিনিস মাথায় থাকবে কিনা? এই চারটা জিনিস, এই সূত্রর সিরিজটা যদি মনে রাখতে পারো, তাহলে আজকে আমরা যে ম্যাথ করব, আজকে যে ম্যাথ করব সবগুলাই তুমি বুঝতে পারবা, বা আজকের ম্যাথগুলো তুমি অ্যাচিভ করতে পারবা। ক্লিয়ার? আমি আরেকবার একটু লিখে দেই, ঠিক আছে ভাই? আগের স্লাইডটা, আচ্ছা নাও আগের স্লাইডটা। হ্যাঁ, সাইকেল 1-এ আমি পোস্ট দিছি, তোমরা যে কমেন্ট করতেছো শর্ট সিলেবাস অনুযায়ী সাজায় দিলে ভালো, আমি পোস্ট দিয়েছি, শর্ট ফুল আলাদা করে দিব, টেনশন করো না।
আর মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভের জন্য হাজারি স্যারের এমসিকিউগুলাই সলভ করো বেশি বেশি। তা আমি সূত্রগুলো আরেকবার একটু রিক্যাপ করাই দিই। ধরো R1/R2 মানে কি, R1 হচ্ছে একটা গ্যাস, R2 হচ্ছে আরেকটা গ্যাস, দুইটা গ্যাসের ব্যাপন হার সমান সমান √M2 ডিভাইডেড বাই M1 √D2 ডিভাইডেড বাই D1 V1/V2, যখন কি এটা অবশ্যই মাথায় রাখতে হবে টাইম কনস্ট্যান্ট, টাইম ইজ কনস্ট্যান্ট, সমান সমান T2/T1, এটা মাথায় রাখতে হবে যে ভলিউম ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, ভলিউম ইজ কনস্ট্যান্ট। সূত্রগুলো মাথায় ঢুকছে স্যার? ইয়েস বলেন। সূত্রগুলো মাথায় ঢুকলে ইয়েস বলেন। সূত্রগুলো মাথায় ঢুকলে ইয়েস বলেন। ঠিক আছে, এই সূত্রগুলো দিয়েই আমাদের কাজ। ওকে, সো প্রথম ম্যাথটা এটা সিকে রুয়েটা আসছে এমসিকিউ আকারে, তারপরে প্রশ্নটা তুলে নাও, শুধু প্রশ্নটা তুলে নাও, তাইলে সুবিধা হবে। আমি এমসিকিউ ফরম্যাটেই রাখছি যেন বুঝতে পারো এই যে এইগুলো তো এক একটা 6 মার্ক করে থাকে, সো এইগুলো কীভাবে আসে পরীক্ষায়। 1 মিনিট সময় দিলাম, একটু তুলে নাও, প্রশ্নটা শুধু তুলো, প্রশ্নটা। ওকে, সো একটু দেখো কি বলা আছে। একই চাপে এবং তাপে একই ছিদ্রপথে পি ও কিউ নামক দুইটি গ্যাস, ঠিক আছে, নিঃসরণের হার যথাক্রমে, মানে পি এরটা যেটা আগে আছে তার নিঃসরণের হার 0.3 আর কিউ এরটা হচ্ছে 0.2, ঠিক আছে। এটা একটু বুঝে নিতে হবে যে এই 0.3টা কি পি আগে না, পি এর নিঃসরণের হার, আর এটা হচ্ছে কিউ। সো এটা কি, ধরো একটা R1 ধরো, আরেকটা তুমি R2 ধরো। ওকে, আরেকটা R2 ধরো। এখন বলছে কিউ গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, দেখো কিউ গ্যাসের কি দেওয়া আছে, ঘনত্ব 10, ডেনসিটি, ঠিক আছে, ভালোভাবে বুঝো, ডেনসিটি 10। এখন বলছে পি গ্যাসের আণবিক ভর কত, পি গ্যাসের আণবিক ভর কত। আচ্ছা, সো যখন ঘনত্ব দেওয়া থাকবে অপর পাশে আণবিক ভর চাইবে, একটু প্যাচ লাগে না? কারণ কি, সূত্র তো তুমি ঘনত্বের সাথে ব্যাপন হার লাগাইতে পারবা। সো এই ঘনত্বটাকে তোমরা বাষ্প ঘনত্ব ধরে নিবা, যখন হচ্ছে এই ধরনের কিছু দেওয়া থাকে বাষ্প ঘনত্ব ধরে নিবা। এটা হচ্ছে ট্রিক্স করার জন্য। সো আণবিক ভর m = 2d, একটা সূত্র আছে, অর্থাৎ 2 ইন্টু বাষ্প ঘনত্ব বা 2 ইন্টু ঘনত্ব। আণবিক ভর ঘনত্বকে 2 দ্বারা, মানে বাষ্প ঘনত্বকে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে আণবিক ভর পাবা। তাহলে আমরা বলতে পারি m অফ কিউ, ভালোভাবে বুঝো, কিউ গ্যাসের আণবিক ভর সমান সমান কি 2 ইন্টু 10, তার মানে কি 20। বুঝে গেছে? কিউ গ্যাসের আণবিক ভর। এখন তোমার কাছে কি চাইছে, পি গ্যাসের আণবিক ভর চাইছে, আর তোমার কাছে কি আর পি গ্যাসের ব্যাপন হার আছে। দেখো তোমার কাছে কি আছে, পি গ্যাসের ব্যাপন হার আছে, আর পি কত 0.3, আর তোমার কাছে কিউ গ্যাসের ব্যাপন হার আছে, তো এটা কত দেওয়া আছে 0.2। সো ম্যাথটা একদম সহজ। আর এমসিকিউ কিন্তু এটা 1 মার্ক না, সিকের এটা কত মার্ক থাকে এক একটা প্রশ্নে, জানো তো? ঠিক আছে, সো আমরা সূত্রটা যদি ফালাই, আর পি ডিভাইডেড বাই আর কিউ সমান সমান √m অফ কিউ ডিভাইডেড বাই m অফ পি, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা একটু মাথায় রাখবে। এখন আমাদের কার m অফ পিটা বের করতে হবে, সমস্যা নেই। আর পি কত 0.3, ভালোভাবে বুঝো 0.3, আর কিউ কত, ক্যালকুলেটরটা দিও, আর কিউ কত, আর কিউ হচ্ছে আমাদের 0.2, বসাইলাম। এই দুইটাকে তো স্কোয়ার করে দিতে হবে, নয় তো এই রুটটা উঠবে না, তো আমি একবার স্কোয়ার করে দিলাম। m অফ পি কত, m অফ পি আমি জানি না, বের করতে হবে। তো m অফ কিউ কত, m অফ কিউ হচ্ছে 20। তাহলে m অফ পিটা কত আসে দেখো তো, m অফ পিটা
এই যে 20 ভাগ এটা না 0.3 ডিভাইডেড বাই 0.2 হোল স্কোয়ার না, তো সমান সমান কত আসবে দেখি? 20 ভাগ 0.3 ডিভাইডেড বাই 0.2, তাহলে আসে হচ্ছে 8.89, 8.88 বা 8.889 যদি বলি। সো তাহলে এত, তাহলে আছে আমাদের অপশনে, দেখো তো 8.889, এই যে ডি নাম্বার অপশনটা আমাদের উত্তর। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? এটা একটা সূত্র, m = 2d। আণবিক ভর হচ্ছে 2 × বাষ্প ঘনত্ব। আণবিক ভর একটা সূত্র আছে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ভর সমান সমান 2 × বাষ্প ঘনত্ব, এটা একটা সূত্র, মাথায় রাখবা। আর টেকনিকটাকে ওইখানে বাষ্পটা উল্লেখ করে দেয় নাই, মানে ওইটাকে বাষ্প ঘনত্ব ধরে নিতে হবে। এটা কিছু টেকনিক থাকে অ্যাডমিশনের, বুঝা গেছে? ক্লিয়ার সবাই? ম্যাথটা বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? শোনো, কখন ডেনসিটি কখন বাষ্প ঘনত্ব হবে। ধরো এখানে ডেনসিটি একটা দেওয়া আছে, এইখানে যদি চাইতো পি গ্যাসের ঘনত্ব কত, তোমার কাছে যদি এইখানে চাইতো পি গ্যাসের ঘনত্ব কত, তো তখন তুমি কি এটার ডেনসিটি ধরে নিতা। বুঝে গেছে? যখন দুইটাই ডেনসিটি চাবে বা দুইটাই আণবিক ভর চাবে, বুঝতে পারছো? দুইটাই যদি ডেনসিটি চাইতো তখন তুমি এটাকে ডেনসিটি ধরতা। আর যেহেতু আমাদের কি করছে, একটা ডেনসিটি আছে একটা ঘনত্ব আছে, সো তখন একটা মোলার মাস আছে আণবিক ভর, একটা ঘনত্ব আছে, সো এই ঘনত্বটাকে বাষ্প ঘনত্ব ধরে নিতে হবে। ওকে, তারপরে আসো পরের ম্যাথটা। এটাও 1 মিনিট সময় দিচ্ছি ভাইয়া, একটু অঙ্কটা তুলে নাও, তাহলে ভালো হবে তোমাদের জন্য। আর নেক্সট দিন তোমরা যারা রেগুলার ক্লাস করো, আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, সঞ্জয় দাদার সাথে আমার কথা হয়েছে, তো বুধবারের ক্লাসটাও আমাদের পরিবেশ রসায়নই হবে। ওকে, তোমাদের কোনো আপত্তি নাই তো? তাহলে পরিবেশ রসায়নটা তাড়াতাড়ি শেষ হবে। জিম মন্ডল ও বলছে ভাই আমাদের নাকি শর্ট সিলেবাসে এক্সাম হবে। এতদিন পরে কই থেকে হাজির হইলে? এগুলো নিয়ে তো আমরা অনেক আলোচনা করছি। দেখো, একটি সরু ছিদ্রযুক্ত ছিপি দিয়ে যে সময়ে, দেখো যে সময়ে 2 মিটার কিউব বাতাস প্রভাবিত হয়, দেখো বাতাস, তো 2 মিটার কিউব, এটা কি দেওয়া আছে বলো তো সবাই? 2 মিটার কিউব, এটা কিসের, মিটার কিউবটা কিসের একক? সবাই বলো আয়তনের একক, তাই না? এটা কি দেওয়া আছে? ভলিউম। আয়তন মানে জাস্ট আইডেন্টিফাই করবে, এই ম্যাথগুলো সহজ, কঠিন না। প্রভাবিত হয় উক্ত সরু ছিদ্র ছিপি দিয়ে একই সময়ে কত মিটার কিউব হাইড্রোজেন প্রভাবিত হয়, এটাও কি আয়তনই চাইছে। এখন তোমাকে বলে দিচ্ছে, একটু খেয়াল করো, বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14.4, বাতাসের ঘনত্বটা দিয়ে দিছে, একটু খেয়াল করো, বাতাসের ডেনসিটিটা দিয়ে দিছে, ঠিক আছে? বাতাসের ডেনসিটিটা দিয়ে দিছে, বাতাসের ডেনসিটি দিয়ে দিছে। এখন কিভাবে করবে অঙ্কটা বলো? সো এইখানে দেখো আমাদের হাইড্রোজেন থাকায়, দেখো একটু চিন্তা করছো তোমরা, কি মিসিং বলো তো? দেখো এখানে ভলিউম দেওয়া আছে, কার ভলিউম? বাতাসের। ভি অফ এয়ার, বাতাসের। ডি অফ এয়ার দেওয়া আছে, এখানে বি অফ হাইড্রোজেন কত চাইছে। এখানে একটা জিনিস মিসিং, হাইড্রোজেনের ঘনত্ব কত।
তাই না? হাইড্রোজেনের ঘনত্ব মনে রাখবা অলওয়েজ 1, ঠিক আছে? 1 গ্রাম পার লিটার, কেজি পার মিটার কিউব, যাই বলো, ঠিক আছে? হাইড্রোজেনের ঘনত্ব কি 1। ওকে, এখন আসো। সো আমরা জানি R1/R2 সমান সমান √D2/D1 সমান সমান V1/V2, ঠিক আছে? দেখো যে সময়ে, ঠিক আছে, আবার একই সময়ে, মানে সময় ফিক্সড, যে সময়ে এত আয়তন বাতাস প্রবাহিত হয় একই সময়ে হাইড্রোজেনও প্রবাহিত হয় একই আয়তনের, তো টাইমটা কনস্ট্যান্ট, তো আমরা V1/V2 সমান সমান √D2/D1 এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা কতটুকু অ্যাপ্লাই করব স্যার? আমরা এতটুকু অ্যাপ্লাই করব, ঠিক আছে? √D2/D1 সমান সমান V1/V2। এখন আসো, আমি কিন্তু এখন সহজ ম্যাথগুলো করাচ্ছি, হ্যাঁ? এখানে সামনে আস্তে আস্তে অ্যাডভান্স ম্যাথে যাব, টেনশন করো না। এখন ধরো আমি বাতাসেরটাকে 1 ধরি, যেহেতু 1 দিয়ে দিচ্ছি, আর হাইড্রোজেনেরটাকে 2 ধরি। সো দেখো বাতাসেরটা যেহেতু 1 ধরছি, বাতাসের আয়তন কত? 2 মিটার কিউব। দেখো আমার কি আছে, বাতাসেরটা যেহেতু 1 ধরছি, আমার 14.4 এখানে বাতাসের ঘনত্ব আছে, এটা 1 ধরছি। হাইড্রোজেনের ঘনত্ব আমরা জানি কত? 1। তারপর দেখো স্যার, এইখানে আমার বাতাসের আয়তন দেওয়া আছে, V1 দেওয়া আছে কত? 2 মিটার কিউব। এখন হাইড্রোজেনটাও মিটার কিউবে, অর্থাৎ হাইড্রোজেনের আয়তনটা কত বের করতে বলছে। সো এখন হাইড্রোজেনের আয়তনটা কত আমরা দেখি। বি অফ হাইড্রোজেন আমরা লিখতে পারি না 2/√14.4, তাহলে দেখো কত আসে। 0.53। এইটা কাটো। কোথাও কি ভুল হইল কিনা? ও আচ্ছা, এখানে উল্টা লিখছি, বাতাসটাকে তো 1 লিখছি আমরা। ওয়াও, বাতাসটাকে 1 লিখছি না, বাতাসের ডেনসিটি তো 1, 14.4টা তো নিচে হবে আর হাইড্রোজেনেরটা উপরে হবে। দেখছো, তোমরাও এগুলা ধরতে হবে। তাহলে দেখো কাজ তো সহজ হয়ে গেছে, তাহলে আমি √14.4 ইন্টু 2, খেলাটা দেখছো? 7.59 হচ্ছে আমাদের অ্যান্সার। আছে? ইয়েস আছে, এই যে ই নাম্বারটা 7.59। এগুলো হচ্ছে একদম সহজ ম্যাথ। ওকে ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্ব আলাদা কিনা। হ্যাঁ আলাদা। ধরো বাতাসের আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে, হাইড্রোজেনেরটাও আমরা আপেক্ষিক ঘনত্ব 1 দিছি, আর হাইড্রোজেনের ঘনত্ব তো তোমার ওইভাবে পরিবর্তন হবে, বাট আপেক্ষিক ঘনত্ব তো ক্লিয়ার। ওকে, আজ কতক্ষণ ক্লাস নেবেন? অঙ্কগুলো করাই, অঙ্কগুলো তো আসলে কঠিন না বেশি, অঙ্কগুলো শেষ করাইতে যতক্ষণ লাগে 10টা তো অঙ্ক মিনিমাম করতে হবে। কুয়েটে এমসিকিউ এর টাইম কত? হ্যাঁ পাবা, 2 মিনিট 2.5 মিনিট এরকম পাবা, ঠিক আছে? বাট এগুলো তাড়াতাড়ি করাই ভালো। 1 মিনিট 20 সেকেন্ড দিলাম, এটা তুলে ফেলো। আর এই ম্যাথগুলা সব সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে পাবা, কুয়েট আর কে চুয়েট, এই ম্যাথগুলো। হিমাদ্রি দাস ভাই, হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্স দিয়েন। হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্স তো দেওয়াই যায়,
আমার ইউটিউব চ্যানেলে যাবা, হ্যান্ড ক্যালকুলেশনে অনেক ভিডিও দেওয়া আছে হিমাদ্রি, আমার ইউটিউব চ্যানেলে হ্যান্ড ক্যালকুলেশনে অনেক ভিডিও দেওয়া আছে। নাসিম, হাজারি স্যারের বই তো কিনবাই, আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কবির স্যারের বইটা গোছানো আছে, হ্যাঁ নিতে পারো। কবির স্যারের বই অনেক ভালো লেগছে। সো দেখো 500 মিলিলিটার আয়তনের, ভালোভাবে বুঝো, একটি অজ্ঞাত গ্যাস একটি সূক্ষ্ম ছিদ্রের ভিতর দিয়ে নিঃসৃত হতে 320 সেকেন্ড সময় নেয়, অজ্ঞাত গ্যাসটা। হ্যাঁ, তারপর দেখো একই তাপমাত্রা এবং একই চাপে একই আয়তনের, দেখো ভালোভাবে বুঝো, আয়তন কিন্তু সেম কনস্ট্যান্ট, মানে 500 মিলিলিটার। তো এই আয়তন নিয়ে মাথা ব্যথা করার দরকার আছে? স্যার দেখেন তো, এই আয়তন নিয়ে মাথা ব্যথা করার দরকার আছে? যেহেতু একই আয়তন বলে দিচ্ছে, আছে? কথাবার্তা বললো আমার সাথে। ক্লোরিন, ভালোভাবে বুঝো, এই যে ক্লোরিন নিঃসরিত হতে, ক্লোরিন গ্যাস 240 সেকেন্ড সময় লাগে। ভালো কথা। এখন বলছো অজ্ঞাত গ্যাসটি, অজ্ঞাত গ্যাস আমরা পিঙ্ক কালার দিচ্ছি, অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? অজ্ঞাত গ্যাসের আণবিক ভর চাইছে আমাদের কাছে, অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা কত? চমৎকার প্রশ্ন, খেয়াল করেন স্যার। আমাদের কি কি দেওয়া আছে? ধরেন অজ্ঞাত গ্যাসের আমার আণবিক ভর চাইছে, ধরেন M2 আমার অজ্ঞাত গ্যাস, ঠিক আছে, বা M1 ধরেন আমার অজ্ঞাত গ্যাস, ধরেন M2ই ধরলাম, ঠিক আছে। M1টা কি? M1টা ধরলাম হচ্ছে M অফ ক্লোরিন গ্যাস, ঠিক আছে, এটা ধর কত? 71 গ্রাম। আচ্ছা, এখন দেখেন অজ্ঞাত গ্যাসের সময়, যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, সময় ধরেন অজ্ঞাত গ্যাসটারে 2 ধরছি, 320 সেকেন্ড সময় লাগে। আর হচ্ছে T1, ক্লোরিনের 240 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এখন বলছে অজ্ঞাত গ্যাসে আণবিক ভর কত। এখন দেখো আমরা সূত্র পড়ছি R1/R2, দেখো এই ম্যাথগুলো কত মজার, সমান সমান √T2/T1 সমান সমান √M2/M1। তো এখন খেয়াল করো আমাদের কি ইজি হচ্ছে, সমান সমান T2/T1 সমান সমান √M2/M1। তো আমাদের কি বের করতে হবে? M2 বের করতে হবে। T2 কত? T2 320 বসায় দিলাম, T1 কত? 240 বসায় দিলাম, এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে M1 কত? M1টা ক্লোরিন গ্যাস, 71 গুণ করে দাও, তাইলেই তো M2 পেয়ে যাবা। তাহলে সুতরাং M2 সমান সমান কত আসে? জাস্ট ক্যালকুলেশন করো আর বের করো। $126.22। অ্যান্সার কি? বি নাম্বারটা 126.22। ক্লিয়ার? কঠিন লাগছে? দেখো প্রথমে ভয় লাগতেছিল না ম্যাথগুলা, দেখবা রিটেনেও সেম টাইপেরই ম্যাথ আসে। অজ্ঞাত গ্যাস, অজ্ঞাত গ্যাস বুঝলাম না, ঠিক আছে, ধরো জানি না আমি, আননোন, ওই গ্যাস পরিভ্রমণ করতে, ঠিক আছে, T2 সময় লাগে, মানে 320 সেকেন্ড সময় লাগে। সো দেখা গেছে এটা দ্বারা আমরা এই গ্রাহামের ব্যাপন সূত্রের মজাই তো এইটা। ধরো তোমাকে একটা এ ধরনের একটা নল দিয়ে দিল, তো তুমি এইখানে ধরো একটা গ্যাস আছে, তুমি জানো এই গ্যাসটা, ধরো এই গ্যাসটা ক্লোরিন গ্যাস, আর এইখানে একটা গ্যাস আছে তুমি এটা জানো না কি গ্যাস, তুমি জানো না। তো তুমি কি করলা? এই সেম আয়তন একে ছাইড়া দিলা, ছাইড়া দিলা, দেখলা এই জায়গাটায় গিয়ে দুইজনে মিলিত হইল, এই জায়গাটায় গিয়ে দুইজনে মিলিত হইল, ঠিক আছে। এখন
তোমার হচ্ছে এইখান থেকে তুমি সূত্র অ্যাপ্লাই করে কত দূরত্ব এটা গেল, এটা কত দূরত্ব গেল, বা কত ভলিউম গেল, এগুলা দিয়ে হচ্ছে কতটুকু সময় লাগলো, তুমি ওই অজ্ঞাত গ্যাসে আণবিক ভর বের করতে পারো। বুঝতে পারছো? এটাই হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের অ্যাপ্লাই। তাসকিন, বুঝতে পারছো? সাইফ অনন্ত ভাইয়া কোয়েশ্চেন লেখার একটু টাইম দিয়েন। এই আমি কি কোয়েশ্চেন লেখার টাইম দেই না? ভাই শর্ট সিলেবাসের জন্য এই চ্যাপ্টারের কোন কোন ক্লাস করবে? এই চ্যাপ্টারে সব ক্লাসই করতে হবে। পরিবেশ রসায়নে শর্ট সিলেবাসে কিন্তু কিছু বাদ দেয় নাই। ঠিক আছে, ডান, ওকে। তারপর দেখো, এটা নিজেরা করো একটু, 1 মিনিট সময় দিলাম, এটা একটু নিজেরা করো, নিজেরা উত্তর বের করো, সবাই উত্তর দাও। কোনটা হবে, এ বি সি অর ডি? সবাই কোনটা হবে উত্তর দাও না রে বাবা, এটা তো লেখা লাগবে না, আগে উত্তরটা দাও কি হবে। সো অ্যান্সারটা কি হবে? এ হবে না বি হবে? অবশ্যই এ হবে। কারণ কি, দেখো হালকা গ্যাস এই যে 235 আর 238 এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? ভর। সো যত গ্যাসটা হালকা হবে তার ব্যাপন হার তত বেশি হবে। গ্যাসটা যত হালকা হবে তার ব্যাপন হার কি হবে? তত বেশি হবে। ধরো আমি আর শুভ্র ভাই দুইজনে যদি দৌড়াই, কে জোরে দৌড়াইতে পারবে? আমি না শুভ্র ভাই? বলো, কে জোরে দৌড়াইতে পারবে? আমি না শুভ্র ভাই? স্যার বলেন, আমি না শুভ্র ভাই? কে জোরে দৌড়াইতে পারবে? অবশ্যই শুভ্র ভাই। হালকা গ্যাস খুব দ্রুত ছোটাছুটি করতে পারে। সো হালকা গ্যাসের ব্যাপন হার বেশি। সো এটা একটু মাথায় রাখবা। তারপর ধরো এটা 1 মিনিট টাইম দিলাম, তুলো অ্যান্ড করো। এই সেম একটা ম্যাথ তোমাদের করাইছি, কিন্তু নিজেরা পারবা। সো একটু খেয়াল করো কি বলছে, একই তাপমাত্রা ও চাপে কোনো পাত্রের একই ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিন, ভালোভাবে বুঝো, একটা অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিন পৃথকভাবে নিঃসরণের হার 6:7। অর্থাৎ অজ্ঞাত গ্যাস যদি R1 হয়, ক্লোরিন যদি R2 হয়, তো R1/R2 সমান সমান 6/7, এটা বলা আছে। এখন বলছে হচ্ছে ক্লোরিনের ঘনত্ব। দেখো ক্লোরিনের ঘনত্ব যদি 36 হয় তাহলে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত? সো আমি কি বলছিলাম, যখন এই যে ঘনত্ব দেওয়া থাকবে, আণবিক ভর চাইবে, তখন এটাকে কি করতে হবে? এটাকে বাষ্প ঘনত্ব ধরতে হবে। এটাকে কি ধরতে হবে? বাষ্প ঘনত্ব ধরতে হবে। তাইলে তুমি কি পাবা? ক্লোরিনের আণবিক ভর পাবা। আণবিক ভর কি? 2D। তুমি কি লিখতে পারবা? 2D, অর্থাৎ 2 × 36, তাহলে কত পাবা? 72। বুঝছো আমার কথাটা? আর অজ্ঞাত গ্যাসের তুমি ভর পেয়ে যাবা। ঠিক আছে, এখন ক্লোরিনটাকে কি ধরছিলা তুমি? 2 ধরছিলা না? তো এইটাকেও তুমি 2 ধরো, M2 ধরো, M2, তোমার M1 বের করতে হবে। সো এখন দেখো তোমার সূত্র একদম তোমার কাছে আছে, R1/R2 সমান সমান √M2/M1।
তো তোমার বের করতে হবে কি, তোমার বের করতে হবে হচ্ছে m1। সো m1 সমান সমান তুমি কি লিখতে পারো, m2 ডিভাইডেড বাই r1 বাই r2 হোল স্কোয়ার। m2 কত, m2 হচ্ছে 72, 72 ডিভাইডেড বাই r1 বাই r2 6/7 হোল স্কোয়ার। তো তোমার রেজাল্টটা কত আসে দেখো তো। রেজাল্টটা কত আসে ভাইয়া, 98 আসে। এটাই কি আমাদের অ্যান্সার, ক্লিয়ার? রেজাল্টটা কত, 98। এই জাহিদ, রুহুল আমিনটা বললো গেটটা খোলা রাখতে, হ্যাঁ। এটাকে বাষ্প ঘনত্ব ধরে নিচ্ছি, যখন ঘনত্ব দেওয়া থাকবে তখন বাষ্প ঘনত্ব ধরে নিব বাবা, নাইলে অঙ্ক মিলাইতে পারবে না। এইটাই হচ্ছে অ্যাডমিশনের একটা ট্রিক্স, যে বাষ্প ঘনত্বটা ওইভাবে উল্লেখ করে না। একটা দুইটা ম্যাথ করাইলাম, তো কয়টা ম্যাথ করাইলাম, এরকম 3টা ম্যাথ করাইলাম না ভাইয়া। ঘনত্বটাকে কি ধরে নিতে হয়, বাষ্প ঘনত্ব ধরে নিতে হয়, বুঝে গেছে? তারপর আসেন স্যার, বইটার এই ম্যাথটা করাবো আরো কয়েকটা ম্যাথ করানোর পরে, 2-3টা ম্যাথ করানোর পরে। তো এটা একটু তুলেন, 1 মিনিট 30 সেকেন্ড সময় দিলাম, এই ম্যাথটা তুলেন। এখন এসে পড়ছি আমরা রিটেনে। ভাই কেমিস্ট্রি কুইজের টি শার্ট তো এখনো দেয় নাই। এই অধ্যায় কি আর মাত্র 2টা ক্লাস না, কে বলছে? হুম, ও কেমিস্ট্রি কুইজ তো সঞ্জয় দাদা নিছে, হ্যাঁ দাদা পাঠিয়ে দেবেন, টেনশন করো না। আমাদের টি শার্ট গুলো তো গেছে, হ্যাঁ। উইকলি এক্সাম একটা বাকি কেন? কয়জন ফর্ম ফিল আপ করছে? আচ্ছা, যে 80 জন ফর্ম ফিল আপ করছে ওদেরটা পাঠিয়ে দাও। হ্যাঁ ভাইয়া, প্র্যাকটিস শিট পাবা, চমৎকার প্র্যাকটিস শিট রেডি হয়েছে তোমাদের জন্য, সবই পাবা, টেনশন করো না। একটু খেয়াল করো, ম্যাথটা বুঝো। একটি ছিদ্র দিয়ে 432 ml এ গ্যাসের বেরিয়ে যেতে সময় লাগে 36 মিনিট, ভালোভাবে বুঝো। কার? এ গ্যাসের। এবং 288 ml বি গ্যাসের ওই একই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে সময় লাগে 48 মিনিট, ভালোভাবে বুঝো। এখন বলছে বি গ্যাসের আণবিক ওজন, দেখো টাইম কিন্তু ভিন্ন, আয়তনও ভিন্ন। এখন কি ওই আগের কনসেপ্ট খাটাইতে পারবা? বলো তো ইয়েস অর নট। দেখো আয়তন ভিন্ন, টাইম ভিন্ন, তো তুমি কি কোনো একটাকে কনস্ট্যান্ট করতে পারবা এখন? স্যার কোনো একটাকে কিন্তু কনস্ট্যান্ট করতে পারবে না। এখন দেখো বি গ্যাসের আণবিক ওজন 64 হলে এ গ্যাসের আণবিক ওজন কত? আণবিক ওজন মানে আণবিক ভরটা চাইছে, এ গ্যাসেরটা কত? এখন দেখি এই ম্যাথটাই কি দেওয়া আছে, দেখো রিটেনের মজা এইগুলোই। ওই যে আগে তো এমসিকিউ করছো, এখন একটু রিটেনগুলো করবা। খেয়াল করো স্যার, চমৎকার কিছু জিনিস দেখো। এ গ্যাস, এ গ্যাসের কি কি দেওয়া আছে? এ গ্যাসের আয়তন দেওয়া আছে, ভি অফ এ কত দেওয়া আছে? 432 ml। এ গ্যাসের সময় দেওয়া আছে, টি অফ এ কত দেওয়া আছে? 36 মিনিট। আর এ গ্যাসের আণবিক ওজন চাইছে, অফ এম অফ এ কত, এটা চাইছে আমাদের। বি গ্যাসের ক্ষেত্রে কি কি দেওয়া আছে স্যার দেখি। বি গ্যাসের ক্ষেত্রে আয়তন দেওয়া আছে, ভি অফ বি 288 ml। বি গ্যাসের কি দেওয়া আছে? আমার টাইম দেওয়া আছে 48 মিনিট সময় লাগে, টি অফ বি কত? 48 মিনিট।
আমার আরেকটা জিনিস চাইছে যে হচ্ছে এখানে বি গ্যাসের আণবিক ওজন দিয়ে দিচ্ছে এম অফ বি সমান সমান কত দিয়ে দিচ্ছে 64। এখন এম অফ এ বের করতে হবে। কারণ আমি সূত্র কি জানি স্যার দেখেন তো, আমি সূত্র জানি হচ্ছে আর অফ এ ডিভাইডেড বাই আর অফ বি সমান সমান রুট ওভার এম অফ বি ডিভাইডেড বাই এম অফ এ। এটা আমরা সূত্র জানি না, ইয়েস অর নট? সো এই সূত্র যদি জানি, আর কি রেট বা হার এটাকে আমরা ভাঙাইতে পারি কি না দেখো তো। আমরা পড়ছিলাম না ভি অফ এ ডিভাইডেড বাই টি অফ এ লিখতে পারি কি না, ডিভাইডেড বাই ভি অফ বি ডিভাইডেড বাই টি অফ বি লিখতে পারি। দেখো একটা জাস্ট এডিশন আনছে ইকুয়াল টু আমাদের কি বের করতে হবে জানি এম অফ এ, এম অফ এ ডিভাইডেড বাই এম অফ বি। এটুকু বুঝছেন কি না স্যার? এখন দেখেন এম অফ এ যেহেতু বের করতে হবে, আমার এই পুরা ডেটাটাকে অর্থাৎ ভি অফ এ কত 432, তো অন্য কালে দিয়ে লিখি, হ্যাঁ 432 ডিভাইডেড বাই 36, তারপরে কত আসে 288 ডিভাইডেড বাই কত 48, এই পুরোটাকে স্কোয়ার করা লাগবে ইনটু এম অফ বি কত 64, তাইলে গিয়ে আমি রেজাল্ট পাবো। সো সতর্কতার সাথে ক্যালকুলেশন করবে তোমরা, তাহলে তোমাদের জন্য তোমার রেজাল্টটা কত আসে 256, 256 এটাই হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে রেজাল্টটা কত আসে 16। আমার কোথাও ভুল হয়েছে নাকি? ভি অফ এ 432 ডিভাইডেড বাই 36, ভি অফ বি 288 ডিভাইডেড, পুরোটাকে স্কোয়ার করলাম। পি গ্যাসের আণবিক ওজন 64। ও এই যে দেখো এম অফ বি এম অফ এ এটা এখানে এসে উল্টায় ফেলছি আমরা, তাহলে এটা কি হবে স্যার দেখেন স্যার এম অফ বি ডিভাইডেড বাই এম অফ এ, তাহলে আমাদের এই ক্যালকুলেশনই পুরোটা চেঞ্জ করতে হবে স্যার। দেখেন 256 হবে না, এই জায়গায় যদি ভুল করেন তাহলে জীবনটা শেষ, জীবনটা ধ্বংস। সো দেখো এম অফ বি এম অফ এটা কি হবে দেখো এম অফ বি ডিভাইডেড বাই বাকিটা এম অফ বি কত 64, 64 ডিভাইডেড বাই তোমার বাকিটা, ঠিক আছে? অর্থাৎ তোমার কত 432 ডিভাইডেড বাই কত 36 ডিভাইডেড বাই 288 ডিভাইডেড বাই কত 48, এই পুরোটার স্কোয়ার। বুঝে গেছে? তো এখন আসেন সিক্সটিন, রেজাল্টটা কত 16 অ্যান্সার। ঠিক আছে? এরকম ভুল কিন্তু পরীক্ষার হলে করা যাবে না, এরকম ভুল পরীক্ষার হলে করা যাবে না। ওকে ওকে এমবি উপরে, ইয়েস এমবিটা উপরে হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এটা বুঝছো? অঙ্কটা ইজি ছিল না? অঙ্কটা বুঝছো কিনা সবাই? ওকে আলহামদুলিল্লাহ। পরের অঙ্কটা তোলো। পরের অঙ্কটায় 1 মিনিট সময় দিচ্ছি, তুলে নাও। 1 মিনিটে তোলা যাবে? আর একটু বাড়ায় দিই, 1 মিনিট 20 সেকেন্ড, তুলে নাও।
ইয়াদের ক্যালকুলেশন সবারই ভুল হয় ভাই, ঠিক আছে, একটু অন্য মনস্ক হইলেই শেষ ধরা। ভাইয়া সময় মতো ম্যাথ তুলতে পারি না। তোমার সাবান স্লো কেন তাসকিন? সাবানটা কেন স্লো? আর আমার যেদিন ক্ষুধা লাগে সেদিন ম্যাথ ভুল হয়, বুঝছো? বিশাল ক্ষুধা, মানে পেটের ভিতরে চোহা দৌড় রাহা হয়, ঠিক আছে, ক্ষুধায় কাতর হয়ে যাচ্ছি। ওকে আসো, যেদিন দেখবা প্রচুর ক্ষুধা ওই দিন বুঝবা যে আজকে হইছে খেলা, মাথা কাজ করে না, ঠিক আছে, মাথা কাজ করে। সো একটু খেয়াল করো, সুষম প্রস্তুতচ্ছেদ বিশিষ্ট 100 সেন্টিমিটার দীর্ঘ একটি নলের দুই প্রান্তে এক্স এবং ওয়াই, ওকে নাইস, এক্স প্রান্ত দিয়ে অ্যামোনিয়া এবং ওয়াই প্রান্ত দিয়ে HCl গ্যাস একই সঙ্গে প্রবেশ করানো হলো, ঠিক আছে, ওয়াই প্রান্ত দিয়ে কি HCl গ্যাস প্রবেশ করানো হয়েছে একই সঙ্গে। নলের কোথায় সাদা ধোঁয়ার সৃষ্টি হবে? নলের কোথায় সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, মানে কোন পোর্শনটায়? আচ্ছা ধরে নেই, দেখো ছোট্টবেলার ম্যাথ এগুলা। ধরো এটা হচ্ছে একটা নল, নলের এটা হচ্ছে এক্স প্রান্ত, এটা হচ্ছে ওয়াই প্রান্ত। এটা কি অ্যামোনিয়া গ্যাস, এক্স প্রান্তে কি বলছে অ্যামোনিয়া গ্যাস, আর ওয়াই প্রান্তে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস। তো ধরে নিলাম পুরা নলটার দূরত্ব কত দেওয়া আছে, এইটুক, এইটুক পুরাটা কি 100 সেন্টিমিটার, খেয়াল করো 100 সেন্টিমিটার। সো ধরে নেই এই এক্স প্রান্ত থেকে অ্যামোনিয়া গ্যাস যাওয়া শুরু করছে এই পর্যন্ত অ্যামোনিয়া গ্যাস গেছে একই সময়ে। সো ওই একই সময়ে ওয়াই গ্যাস এই প্রান্ত পর্যন্ত আসতে পারছে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আপনি এক্স গ্যাস মানে অ্যামোনিয়া গ্যাসে বেশি দূর পাঠাইলেন, HCl রে কম দূর পাঠাইলেন কেন? প্রশ্ন জাগে কিনা বলো তো? কারণ কি অ্যামোনিয়া গ্যাসটা হালকা, HClটা ভারী, কমন সেন্স। হালকা গ্যাস বেশি দৌড়ায়, ভারী গ্যাস, ঠিক আছে, কম দৌড়ায়। এখন দেখো ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট, ধরেন এই পয়েন্টের নাম হচ্ছে এ পয়েন্ট, যেখানে দুইজন মিলিত হবে, ঠিক আছে। সো এইটুক দূরত্বকে যদি আমরা এ দূরত্ব বলি, এ দূরত্ব বলি, ঠিক আছে, এইটুক দূরত্বকে আমরা কি বলবো? 100 থেকে এ বাদ দিলে যতটুক থাকবে তত সেন্টিমিটার না, 100 মাইনাস এ সেন্টিমিটার, ইয়েস অর নট? এইটুক দূরত্বটা যদি আমার এ দূরত্ব হয়, এইটুক দূরত্বটা কত হবে? কারণ পুরোটা যেহেতু 100 সেন্টিমিটার, 100 থেকে এ বাদ দিলে যতটুক থাকে। এখন আসো খেয়াল করো, আমাদের বা এটাকে এল ধরি, ঠিক আছে, তাহলে আরো ভালো বুঝবে তোমরা। ধরো এইটুক ডিস্টেন্স হচ্ছে এল, আর এটা ধরলাম হচ্ছে 100 মাইনাস এল, তাহলে আরেকটু ভালো বুঝবা তোমরা, 100 মাইনাস এল। এখন বলছে এই কত দূরত্বে, এই এল দূরত্বের মানটা বের করতে, ঠিক আছে, কোথায় সাদা ধোঁয়ার তৈরি হবে। ওকে, তো এক্স থেকে এল দূরত্বে সাদা ধোঁয়ার তৈরি হবে। ওকে, কোথায় সাদা ধোঁয়ার তৈরি হবে? এক্স থেকে একটা দূরত্ব আসবে, ওয়াই থেকে একটা দূরত্ব আসবে, তুমি যেটাই বের করো সেটাই হবে, লিখে দিতে হবে। ওকে, লিখে দিতে হবে তোমাকে। এখন আসো আমরা এই যে দূরত্বটা, অ্যামোনিয়া গ্যাস ধরো এটা যদি 5 সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডও তো 5 সেকেন্ডেই একই দূরত্ব অতিক্রম করছে, তাই না? একই সময় তো, সময় তো আর ভিন্ন না। ধরো তুমি ঘড়ি ধরলা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, তুমি 5 সেকেন্ড পরে দেখলা কে কোথায় আছে, ওইখানেই তো মিলিত হয়েছে, তাই না? 5 সেকেন্ড পরে দেখলা অ্যামোনিয়া দৌড়ে এই পর্যন্ত চলে গেছে, 5 সেকেন্ড পরে দেখলা এইখানে দৌড়ে এসছে। সো টাইম তো দুইটার ক্ষেত্রেই সেম, ইয়েস অর নট? না টাইম ভিন্ন থাকবে? টাইম দুইটার ক্ষেত্রে সেম না? ওকে, টাইম যেহেতু সেম তাহলে আমরা বলবো হচ্ছে টাইমটা হচ্ছে কনস্ট্যান্ট, টিটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এখন কোথায় মিলিত হবে দেখো, আমি যদি বলি আর অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই আর অফ HCl
সমান সমান আমি কি বলবো, m of ammonia ডিভাইডেড বাই m of HCl, ইয়েস অর নট? এখন দেখো অ্যামোনিয়ার ব্যাপন হার দেওয়া নাই, বাট আমরা কিন্তু বের করতে পারবো। অ্যামোনিয়া থেকে এক্স থেকে কত দূরত্ব গেছে, এল, এল বাই টি। আর HCl কত দূরত্ব গেছে, 100 মাইনাস এল ডিভাইডেড বাই টি। সো টাইম যেহেতু কনস্ট্যান্ট, টি টি কাটা যাবে আমরা জানি, সমান সমান এম অফ অ্যামোনিয়ার ভর কত, অ্যামোনিয়ার ভর হচ্ছে 16, 17, আর এটা হচ্ছে 36.5। ওকে, এখন দেখো আমরা কত পাই, ক্যালকুলেশন যদি করি আমরা পাই এল ইকুয়াল টু, এটা একটু ক্যালকুলেশন করি, 17 বাই 36.5, 0.68। ওকে, 100 ইন্টু 0.68 মাইনাস 0.68 এল, এটা লিখতে পারি। কারণ কি, এই ভ্যালুটা আসছে 0.68, এইটার সাথে আমি 100 মাইনাস এল গুণ করে দিচ্ছি। তো আমি এটা লিখতে পারি, দেখো এই পাশে যদি এই 0.68টা আসে, 1.68 এল সমান সমান 100-এর সাথে 0.68 গুণ করলে 68, তাহলে এল ইকুয়াল টু কত আসে, 68 ভাগ 0.68 বা 68 ভাগ 1.68, তাহলে 40.47 বা 40.48 সেন্টিমিটার। আমরা যদি সামনে যাই, আজকে ক্ষুধা লাগছে, বুঝছো, নিশ্চিত ক্ষুধা লাগছে আমার। আমার মাথাটা গেছে, আজকে এটা পড়াই ছুটি, আর পড়াবো না আজকে, ঠিক আছে, নাহলে ভুল হইতেই থাকবে। দেখো এম অফ HCl ডিভাইডেড বাই এম অফ অ্যামোনিয়া। ওকে, এম অফ HCl ডিভাইডেড বাই এম অফ অ্যামোনিয়া। দেখো আমি সূত্রটা উল্টা করে ফেলছি, R1/R2 রুট ওভার M2/M1। বলছি না মাথা যেদিন কাজ করে না, আজকে আর জোর করে পড়াবো না। এম অফ HCl সমান সমান, দেখো এম অফ HCl কত, 36.5, 17, ঠিক আছে। কষ্ট কষ্ট, আল্লাহ। এইখানে দেই এল, এটা হচ্ছে 100 মাইনাস এল, টি টি কাইটে দিছি, এল ইকুয়াল টু 36.5 বাই 17, মান সম্মান যা ছিল সব শেষ, 1.47, মান সম্মান শেষ, 25 বছরের কাছে আমার মান সম্মান শেষ। আল্লাহ বাঁচাও। 1.47 এল, একশো 47 ভাগ 2.47, 59.51, 59.51, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি বিক্রিয়া জানতে চাই, একদম সহজ, বিক্রিয়া তো সহজ, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা দোআঁশ তৈরি হবে। ছোটবেলার পরে অ্যামোনিয়া প্লাস HCl বিক্রিয়া করে কি তৈরি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়, ডান। এল ইকুয়াল টু 147 ডিভাইডেড বাই 2.47, 59.41। ওকে, সো শোনো, আমি আরও কিছু অঙ্ক করাবো এইটার পরেই, হ্যাঁ, আগামী দিন শুরু করব। আমার আজকে মানে হচ্ছে কেন জানি যাইতেছে না, হ্যাঁ। সো শুধুমাত্র ক্লাসের ফ্লোটা নষ্ট করে লাভ নেই, ঠিক আছে। ওকে, আল্লাহ, ঠিক আছে। ওকে, আগামী দিন আসলেই প্রচুর ক্ষুধা লাগছে, সিরিয়াসলি। লাস্ট খাইছিলাম কখন, কয়টা বাজে,
লাস্ট খাইছিলাম দুপুরবেলা, ঠিক আছে? এই দুপুরের পরে এখন আর কিছু খাই নাই, ক্ষুধা শেষ, দোয়া করো। ওকে, তাই নেক্সট বুধবার, হ্যাঁ? কবে দেখা হচ্ছে? বুধবার, হ্যাঁ, বুধবার। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, হ্যাঁ, পরের দিন 2 ঘন্টা ক্লাস হবে, টেনশন করো না। আমি একটু এটা আবার একটু বুঝিয়ে দিই। দেখো, সূত্র একদম সহজ, R1/R2√M2/M1, সবাই আমরা জানি। অর্থাৎ অ্যামোনিয়া, দেখো এই যে অ্যামোনিয়া ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে? ব্যস্তানুপাতিক হবে। এখন আর অফ অ্যামোনিয়াটা কি হবে? ঠিক আছে, আর ইকুয়ালটা আমরা কি জানি? এই যে L/100 - L, ঠিক আছে? অ্যামোনিয়া কত দূরত্ব অতিক্রম করছে? L দূরত্ব। আর টাইম তো কনস্ট্যান্ট, শুরুতেই বলে দিচ্ছে এই যে টাইমটা কি? টাইমটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভাইয়া, টাইমটা হচ্ছে কনস্ট্যান্ট। তো টাইমটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে তো আমাদের প্যারা নাই। সো L/T, এই যে এটার নিচে টি ছিল, এটার নিচে টি ছিল, দুইটাই কাটাকাটি, L/100 - L। সো এখন দেখো এই যে এই ভ্যালুটা কত আসছে, এখানে মানগুলো বসাইছি 36.5/17, এটা আসছে 1.47। তো L=1.47 × 100 - L। এখন 100-র সাথে 1.47 গুণ করলে 147, আর 1.47 এর সাথে L গুণ করলে 1.47L। তাহলে L কত আসে? L 147, এই যে এটা এই পাশে আনলে 2.47 দিয়ে ভাগ করছি, 59.51 কি হবে? এককটা সেন্টিমিটার হবে। সো এটা যদি 59.51 সেন্টিমিটার হয়, তাহলে এটা কি হবে? রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 100 থেকে বাদ দাও, সেটাই হবে। তাহলে তুমি বলবে অ্যামোনিয়া থেকে 59.51 সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে, এবং এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে। আর এটা কি হবে? HCl থেকে বাকি দূরত্বটা, ঠিক আছে? মানে 31 সেন্টিমিটার বা যা আসে, বা 30.5 সেন্টিমিটার, বা 30.4 সেন্টিমিটার। ওকে, সো ঠিক আছে, এখন বুঝছো সবাই? এখন বুঝছো সবাই? যারা বুঝো নাই বলছিলা, বুঝছো? না না, ওইখানে 1.47 হবে না। দেখো এই 1.47 এর সাথে এইখানে তো একটা এল আছে, যোগ করলে 2.47 হবে, ঠিক আছে? 2.47, L = 147/2.47। ওকে, ডান। কারো কোনো প্রশ্ন আছে আর? কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ওকে। সো ইনশাল্লাহ নেক্সট ডেতে দেখা হবে। ওকে, নেক্সট ডেতে দেখা হবে। ভাই আজকে কি খাবেন? দেখি আল্লাহ তাআলা রিজিকে কি রাখছে। এই কেটে দাও।